সংসার জীবনটা এমন একটা জিনিস, আপনার হাজার ইচ্ছা না থাকা সত্ত্বেও সবার কথা চিন্তা করে হলেও আপনাকে রান্নাঘরে যেতে হবে। শরীর যতই খারাপ থাক, আপনি রান্না না করলে অন্য কারো পেটে ভাত যাবে না, এই চিন্তাটা মেয়েদের অতদিন পর্যন্তই করা লাগে না ততদিন পর্যন্ত বাবার বাড়ি থাকে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি বেশ একটা ভালো নেই, হঠাৎ করে শরীরটা অসুস্থ হয়ে গেছে, এই জন্য গতকালকে ভিডিও আপলোড দিতে পারিনি। সকাল থেকেই ভালো ছিলাম, দুপুরের দিক দিয়ে একটু হালকা হালকা ব্যথা ছিল, তো আমি ভাবছিলাম হয়তো বা ঘুম থেকে একটু দেরি করে উঠছি এই জন্য বা ব্যথাটা হতে পারে, কিন্তু না, যতই দিন গড়াচ্ছিল ততই আস্তে আস্তে আমার ব্যথাটা বাড়তেছিল। সারাটা দিন ওই ব্যথা নিয়েই সংসারের টুকটাক যত কাজকর্ম ছিল সবকিছু শেষ করে আমি শুয়েছিলাম, কিন্তু রাতের বেলা তো আমাকে রান্না করতেই হবে, শুয়ে থাকলে তো আর সবার পেটে ভাত যাবে না, সেই কথা চিন্তা করে চলে আসছি রান্না করার জন্য। স্বামী সন্তানরা অসুস্থ হলে তাদের দেখাশোনা, সেবা যত্ন করা, মেডিসিন দেয়া, তারা অসুস্থ শরীর নিয়ে কোন খাবারটা খেতে পারবে সেই কথা চিন্তা করার জন্য তো আমি আছি। আমি অসুস্থ হলে আমাকে সেই উপরওয়ালা ছাড়া দেখার মতো আর এখানে কেউ নেই, বরঞ্চ অসুস্থ শরীর নিয়ে সংসারের কাজকর্ম এবং তারা কি খাবে সেই জন্যই রান্না করতে চলে আসা। আসলে মেয়ে মানুষের জীবনটাই এরকম, এগুলো যতই মনে করবেন ততই কষ্ট পাবেন। এর যাতে এগুলো মন থেকে ফেলে দিয়ে সামনের দিনগুলো যাতে ভালো হয় সেই চিন্তা করে সামনের দিকে আগাতে হবে। এখানে আমি সবকিছু কেটে কুটে গোছগাছ করে নিয়ে তারপরে হচ্ছে মাছগুলো আমি ভেজে নিচ্ছি। এগুলো হচ্ছে পোয়া মাছ। মাছগুলো আমার ভাজা হয়ে যাবার পর এখানে আমি ভাজা যে মাছের তেলটা ছিল ওই তেলটাই কড়ার ভিতর দিয়ে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে নিলাম। পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিয়ে এরপরে এখানে আমি একে একে সব মশলাগুলো দিয়ে এখন মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে যাবার পর আমি পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। ঝোলটা ফুটে উঠছে, এখন এখানে আমি মাছগুলো দিয়ে দিব। মাছটা দেওয়ার পর আমি এখানে কিছু কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণ রান্না করে নিলাম। এখানে তরকারিটা প্রায় হয়ে আসছে, এখন আমি ভাজা জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে নিব। তরকারিটা রান্না করার সময় কতবার বসছি আর কতবার দাঁড়াইছি তার কোনো ঠিক নাই। যখন একটু তরকারি দেখার প্রয়োজন হয়েছিল দেখে আবার বসে পড়ছি, এরকম ভাবে আর কি রান্নাগুলো শেষ করছি আমি। আমার এই ব্যথাটা না এর আগে কখনোই ছিল না, হঠাৎ করে এই ব্যথাটা হয়। আমি প্রথমত যখন এই ব্যথাটা হয় আমি বুঝতে পারিনি কিসের জন্য আমার এই ব্যথাটা হইতেছিল, কিন্তু পরবর্তীতে আমি আস্তে আস্তে বুঝতে পারছি। আমি আমার এই ব্যথাটা থেকেই আর কি কিছুটা বুঝতে পারলাম যে মানুষের শরীরে রোগ কখনো বলে কয়েও আসে না, কিংবা বয়স দেখেও আসে না, যে কোনো সময় যে কোনো রোগেই মানুষ আক্রান্ত হতে পারে। আমার যে ব্যথাটা না, এই ব্যথাটা আমার থেকে আরো অনেক অল্প বয়স্ক মানুষেরও হচ্ছে এবং আমার থেকে বেশি বয়স্ক মানুষও এই ব্যথার সাফার করতেছে। অনেকে ইচ্ছাকৃতভাবেও করতেছে, অনেকে ইচ্ছা না থাকা সত্ত্বেও করতেছে। ব্যথাটা যে কতটা ভয়ানক এবং কষ্ট একমাত্র বুঝতে পারবে যাদের সি সেকশনে বাচ্চা কাচ্চা হয়েছে, ওই ব্যক্তিরাই আর কি বুঝবে এর ব্যথাটা কি। এখন তো মানুষ ইচ্ছাকৃতভাবে শখ করে সিজার করায়, সিজারের পরেও আসলে তারা বুঝতে পারে না, যখন এই ব্যথাটার সম্মুখীন হয় তখনই বুঝতে পারে যে জীবনে কত বড় একটা ভুল করছি। তবে আমারটা একটু অন্যরকম, আমি ইচ্ছাকৃতভাবে করাইনি, আমি এক পর্যায়ে একটা বিপদে পড়েই করাইছি। কিন্তু আমার এই ব্যথাটা এতদিন ছিল না, আমার ছেলের বয়স 3.5 বছর, এতদিন আমি এই ব্যথাটা অনুভব করিনি। মাস দুয়েক যাবত হঠাৎ করে এই ব্যথাটা আমার একটু একটু করে হয়। প্রথম আসলে আমি বুঝতে পারিনি যে আমার এই ব্যথাটা কেন হয়। পরবর্তীতে যখন আমি বুঝতে পারি যে আমার ব্যথাটা কোন জায়গা থেকে শুরু হয়, অবশের সুইটা যে আমার মেরুদণ্ডের হাড়ের ভিতরে দেয়া হয়, জাস্ট ওইখান থেকেই ব্যথাটা আমার শুরু হয়। পরবর্তীতে আস্তে আস্তে পুরো কোমরটাই আমার ব্যথা হয়ে যায়, মানে আসলে সহ্য করার মতো না। মাঝে মধ্যে ইদারিং এই ব্যথার সাফার করতেছি আমি। ব্যথাটা যখন আপনার শরীরে হবে তখন আপনার কাছে কোনো কিছুই ভালো লাগবে না, না ভালো লাগবে শুয়ে থাকতে, না ভালো লাগবে খেতে, না ভালো লাগবে কোনো কাজকর্ম করতে। আসলে এই বয়সে এসে এই ব্যথার সম্মুখীন হলাম, ভাবতেই নিজের কাছে অনেক কষ্ট হয়। আসলে কিছুই করার নেই, যতকাল বেঁচে থাকবো এই ব্যথা আমার সহ্য করতে হবে। আমার তো একটা বাচ্চা সিজারে হয়েছে, যাদের 2-3টা বাচ্চা সিজারে হয় তাদের আসলে আরো বেশি কষ্ট মনে হয়। যাই হোক, আল্লাহ পাক সবাইকে এই ব্যথা সহ্য করার মতো ধৈর্য দেখ, এই দোয়াই করি। কথা বলতে বলতে এইখানে আমার পুঁইশাকের তরকারিটাও রান্না করা প্রায় হয়ে আসলো। তরকারিটা একটু কষিয়ে ঝোলের পানিটা দিয়ে আমি চলে আসছি রুমের ভিতরে। দেখেন আমার রুমের কি অবস্থা, পুরা বিছানাটা আমার ছেলে এরকম করে রাখছে। এটা আসলে একদিনের কাজ না, এটা প্রতিদিনকার এবং প্রতি বেলার কাজ। দিনের ভিতরে 3 বার আমার এই বিছানাটা গোছানো লাগে। খেলাধুলা করার জন্য পর্যাপ্ত পরিমাণে জায়গা আছে আমার ফ্ল্যাটের ভিতরে। ড্রয়িং রুম আছে, আরো একটা বেডরুম আছে, তারপরে বারান্দা আছে। সেইগুলো রেখেও আমার বেডরুমের ভিতরে সেটা নিচে বসেও খেলবে না, খাটের উপরে এইভাবে
প্রত্যেকটা বেলায় খেলনা দিয়ে একবারে ছড়িয়ে ছিটিয়ে খেলা করবে। সকালে একবার বিছনাটা গুছাবো, দুপুরের ভিতরে নোংরা করবে, দুপুরে আবার গুছিয়ে দেখা যায় রুমটা মুছে ঠুসে পরিষ্কার করি, আবার দেখা যায় আমি সন্ধ্যার পরে যখন রান্না করতে যাই রান্না শেষ করে এসে এরকম গোছানো লাগে। এটা নোংরা করবে তো করবে। এইখানে আরেকটা অকাম করে ফেলছে, চাদরটা বিছাইছি মাত্র আজকে 3 দিন কি 4 দিন হবে, দেখেন এর ভিতরে সেই সিন্টার ফুড খেয়ে সেটা এই বিছানার উপরে রেখে দিছিল। আমি সেটাকে দেখিনি, কারণ সিন্টার ফুডের কালারটা এই চাদরের কালার মতোই ছিল। হঠাৎ করে আমার পায়ের সাথে লেগে ওইখানে ছাপ্পাটা লেগে গেছে, মানে ওইটা কি আর উঠানো যাবে? চাদর ধোয়ার পরে বোঝা যাবে যে উঠাতে পারবো কিনা। বলার আর কিছুই নেই, যাদের বাসায় এরকম ছোট্ট বাচ্চা আছে ওই মারাই বুঝবে এর কষ্টটা কি। আমি বিছানাটা গুছিয়ে রান্নাঘরে এসে দেখি তরকারিটা আমার হয়ে গেছে। এরপরে আমি পুরো রান্নাঘরটা পরিষ্কার করে ভাতও বসিয়ে দিছি, সাথে কিছু থালা বাটিও ছিল সেগুলো আমি ধুয়ে নিছি। কিছুক্ষণ পরে আমার ভাতটাও রান্না করা হয়ে গেছে। এখানে মার গেলে নিলাম। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।